আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত্ব বাত হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট। আজকে আমি মেডিকেলের একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেই টপিক্সটা সম্পর্কে হয়তো আপনারা অনেক ইউটিউবে দেখছেন বা অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসা নিতেছেন, কেউ ভালো হচ্ছে, কেউ ভালো হচ্ছে না, অথবা কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন, কোন টাইপের টেস্ট করতে হবে, বা অপারেশনের বিষয় যেটা থাকে, দেখা গেছে লাস্ট স্টেজে পিএলআইডির ক্ষেত্রে অনেক ডাক্তারই সাজেশন করে থাকেন যে আপনাকে অপারেশন করতে হবে বা অপারেশন ছাড়া এই রোগ ভালো হবে না। তাই আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা আজকে তৈরি করব, এগুলো ক্লিয়ার করার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন আমরা পিএলআইডি সম্পর্কে জেনে নিই। পিএলআইডির আসলে বেসিক কনসেপ্ট বলতে গেলে, মেরুদণ্ডের হাড়গুলো যদি আপনি বলেন যে এই টাইপের একটা হাড়, দুইটা হাড়ের মাঝখানে এই অবস্থাতে থাকে একটা, জাস্ট এই পজিশনে মেরুদণ্ডতে বসানো থাকে। মাঝখানে আপনারা যেটা দেখতেছেন দুইটার ফাঁকা জায়গায় এইখানে থাকে যেটা, সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মূলত পিএলআইডিতে হাড় বা বোনস রিলেটেড কোনো টাইপের প্রবলেম আসলে হয় না। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মাঝখানে যেটা থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ডিস্কটাতে মূলত প্রবলেমটা কেমন প্রবলেম হয় একটু আমরা দেখে নেই পিএলআইডি টাইপস থেকে। মূলত হচ্ছে চার টাইপের। এক হচ্ছে যে ডিস্ক ডিজেনারেশন অথবা ডিস্ক বালজিং, এটা হচ্ছে প্রোলাপস ডিস্ক 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে এক্সট্রিউশন, আর 4 নাম্বারে হচ্ছে সিকুইস্ট্রেশন। আপনারা যদি ক্লিয়ারভাবে একটু খেয়াল করেন আমার সাথে, সেটা বুঝতে পারবেন। কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের প্রবলেম, ডিস্কটা মূলত নর্মাল একটা বোনসে বা মেরুদণ্ডের মাঝখানে এই অবস্থায় থাকে, যেটা আসলে নর্মাল ডিস্ক। এই লেভেলে থাকা অবস্থায় কোনো টাইপের পেইন বা অন্য কোনো সমস্যা মূলত থাকে না। যখনই পিএলআইডির দ্বিতীয় স্টেজ হচ্ছে ডিস্ক ডিজেনারেশন, বা যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে এই যে মেরুদণ্ডের আপনি দেখতেছেন আমার মাউজের সাথে ঘুরতেছে, এই চারপাশের যে জায়গাটায়, এটা কিন্তু রাবারের মতো একটা টিউব দিয়ে তৈরি। এই টিউবটারে বলা হয় অ্যানুলাস ফাইব্রোসাস। আর এই দুই টিউবের মাঝখানে আপনি সেন্টারে যদি দেখেন যে কিছু জেলি লাইক পদার্থ আছে বা পেস্টের মতো আপনি ধরে নিতে পারেন, এই পেস্টটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। আসলে যেটা হয়, একটা হাড় মেরুদণ্ডের যখন আরও একটা হাড়ের ওপরে স্লিপ খায়, স্লিপ খাওয়ার প্রাথমিক স্টেজে কিন্তু এই সিস্টেমটাতে চলে আসে। আপনারা দ্বিতীয় নাম্বারে যেটা লক্ষ্য করতেছেন, এই স্টেজে যখন থাকে তখন সেটাকে আপনি চিকিৎসার মাধ্যমে অবশ্যই ভালো হবে। তৃতীয় নাম্বারে আসেন আপনি, যেটা আসতেছে এটা হচ্ছে প্রোলাপস ডিস্ক। এই ডিস্কটা হচ্ছে যে একটু বেশি চলে গেছে, আপনার মাউজের মাথাটাকে একটু ক্লিয়ারভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অথবা এই ভার্টিব্রাটার সাথে এইটারে যখন কম্পেয়ার করলেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে একটু এই দিকে চলে গেছে, ভিতরের দিকে অথবা বাহিরের দিকে। এটা প্রোলাপস হচ্ছে, এটাকে বলা হয় এক্সটিউশন। এক্সটিউশন মিন হচ্ছে সেন্টার থেকে ফার ল্যাটেরালে এই নিউক্লিয়াস পালপোসাস চলে যাওয়া। 4 নাম্বারে যেটা বলবো, 4 নাম্বারে হচ্ছে সিকুয়েস্ট্রেশন, সিকুয়েস্ট্রেট ডিস্ক অথবা সিকুয়েস্ট্রেশন। এই লেভেল, যেটা এক্সট্রিউশন আর সিকুয়েস্ট্রেশন, এই দুইটা লেভেলে যখন ইন্টারভার্টিব্রাল ডিস্কের এই দুই টাইপের প্রবলেম হয়, তখন মূলত আসলে কোনোভাবেই চিকিৎসার মাধ্যমে, ন্যাচারাল চিকিৎসা বলেন, অপারেশনবিহীন এই দুইটা আসলে ভালো হয় না, অথবা ভালো হওয়াও সম্ভব না। এখন আপনি যদি মনে করেন যে আসলে আমরা কোন টাইপের, কেন এটা হচ্ছে সেটাকে যদি আমরা বলতে যাই, 1 নম্বরে বলা হয় পাইরিফর্মিস সিনড্রোম, অথবা কোমরের পেইন, ব্যাক পেইন হবে, অথবা লো ব্যাক পেইন হবে, অথবা সায়াটিকা পেইন হবে। আরও বলতে পারেন যে কর্ডা ইকুইনাস সিনড্রোম, এটার কারণেও এটা হতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে এটা হতে পারে। এর সাথে যেটা বলবেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা হঠাৎ ফোর্সফুলি পড়ে গেলেন আপনি, পড়ে যাওয়ার কারণেও এটা হতে পারে। এর সাথে আরও ইন্টারনাল প্রবলেম যেটা আছে, স্পাইনের কিছু ডিজিজ আছে, যেমন বনি গ্রোথ, ওভার গ্রোথ যদি হয়ে থাকে সেটার কারণে হতে পারে। টিউমর যদি হয়, ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাঝখানে টিউমরের কারণেও এটা হতে পারে। এটা হচ্ছে যে রেয়ার কেস, টিউমরের কারণে এটা হয়ে যায়। মূলত এই টাইপের সাডেন অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে পড়ে গেলেন বা ভারী জিনিস আপনি উঠাইতে গেছেন, উঠাইতে যাওয়ার পরে কোমর হালকা চিনচিন করে ব্যথা করে
বুঝতে পারবেন, আপনি ফিল করতেছেন এবং ফিল করার পরে থেকেই আপনি যে টাইপের ঔষধই খাইতেছেন সেই ওষুধগুলা মূলত আপনার জন্য সাময়িক ব্যথা কমাইতেছে, কিন্তু পরিপূর্ণভাবে আপনি ভালো হচ্ছেন না। এখন এর পরবর্তীতে সিমটমগুলোর কথা যদি আমরা বলি, সিমটমের দিকে যদি আমরা চলে যাই, তাহলে দর্শক আপনারা বুঝতে পারবেন যে এটার ব্যথার আসলে ফিলিংসটা কেমন, অনুভূতিটা কেমন। ইনফ্লামেটরি কন্ডিশন যেগুলো থাকে এটাও থাকতে পারে। এর সাথে আপনি যদি আসেন যে সিমটম হচ্ছে অ্যাট ফার্স্ট সিমটম আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে উইকনেস অথবা কোমরে ব্যথা। কোমর পিছন সাইডের মাংস যেটাকে বলা হয় আসলে থাই মাসেল বা বাটক মাসেল বলেন, এই মাসেলের ব্যথা। মাসেল টু হচ্ছে থাই মাসেল থেকে নি জয়েন্টের ব্যাক সাইড টু কাপ মাসেল টু হচ্ছে আপনার হাড় বা মানে অ্যাঙ্কেল জয়েন্ট বলেন, অথবা অ্যাঙ্কেলে মেটাটার্সাল বোনস বা নখগুলোও বলতে পারেন। সহজ ভাষায় যেটা আঙ্গুল পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত এই ব্যথাটা চলে যাবে। হঠাৎ করে চিনচিন ভাব, শিনশিন ভাব এটা মনে হবে। এটা ব্যথাটা আসলে মূলত যখন শুয়ে থাকবেন তখন তুলনামূলকভাবে অনেক কম ব্যথা আপনি মনে করবেন। যদি কোনো কিছুর উপরে, বেডে শোয়া অবস্থায় পাটাকে আপনি যত উপরের দিকে উঠায় রাখবেন ব্যথার অনুভূতিটা তত কম হবে। বাট যদি আপনি চলাফেরার সময় যখন হাঁটতে যাবেন হাঁটতে গেলে যেমন 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা হাঁটতেছেন, হাঁটার পরে দেখবেন যে হঠাৎ করে আপনার পাটা ঝিনঝিন করতেছে, অথবা পায়ে আপনার বোধ শক্তি কমে যাইতেছে, সেন্সরি ফাংশন যেটাকে বলা হয়, বা অবশ ভাব পাটা মনে হবে আপনার কাছে। এখন আবার যখন আপনি 10 মিনিট বা 20 মিনিট রেস্ট নিলেন অথবা বসে থাকার পরে আপনি আবার হাঁটতে পারবেন। এই টাইপের প্রবলেমগুলো মূলত পিএলআইডিতে মনে হয়। এর সাথে আরও কিছু কারণ আছে। রিফ্লেক্স যেটা আছে, হ্যাঁ, জয়েন্ট রিফ্লেক্স কমে যাইতে পারে, সেন্সরি ফাংশন লস হয়ে যাইতে পারে, মোটর ফাংশন লস হইতে পারে। এটার কিছু টেস্ট আছে। এরপর যদি আমরা আসি যে আসলে এই রোগের প্রপার ডায়াগনোসিস আমরা কেমনে করব, আসলে কিছু ম্যানুয়াল ডায়াগনোসিসের সিস্টেম আছে। সিস্টেমের ভিতর নাম্বার 1 আমরা যেটাকে বলবো সেটারে বলা হয় আসলে এসএলআর টেস্ট, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। আপনি সুপাইন পজিশনে শুয়ে আপনার পাটা সোজা বেড থেকে মানে 30 ডিগ্রি টু 70 ডিগ্রি পর্যন্ত যদি আপনি এইটা উপরের দিকে উঠাইয়া রাখেন, তাহলে আপনি যদি ব্যথা মনে হয় তাইলে বুঝতে পারবেন যে এটা আসলে আপনার পিএলআইডির প্রবলেম। তো সুপ্রিয় দর্শক, টেস্টটা সম্পর্কে একটু আপনারা স্ক্রিনে ভিডিওতে আপনি দেখে নেন, ঠিক আছে। স্ট্রেট লেগ রাইজিংয়ের কথা বলছিলাম। আসলে আপনারা দেখেন স্ট্রেট লেগ রাইজিং বলতে যে টাইপের টেস্ট আর কি, এইভাবে সুপাইন পজিশনে বসার পরে আস্তে করে আপনাকে যেটা করতে হবে, পাটা এইভাবে উপরে উঠাইতে হবে। ওঠানোর পর এই 30 ডিগ্রি টু 70 ডিগ্রিতে যদি আপনি পেইনটা ফিল করেন, তাহলে এটাকে ধরে নিতে হবে যে আপনার মানে ইন্টারনাল হাড়ের প্রবলেম অথবা নার্ভ রুট কম্প্রেশনের কারণে আপনার এই কোমরে ব্যথা বা পায়ের দিকে ব্যথাটা এটা আসতেছে। এটা আসলে ম্যানুয়াল টেস্ট। এছাড়াও আপনি যেই টেস্টগুলো করতে পারবেন, সচরাচর আপনি এক্স-রে করতে পারবেন। ম্যাক্সিমাম প্রবলেমগুলোর জন্য ডক্টর আসলে এক্স-রেটাকে অ্যাট ফার্স্ট রিকমেন্ডেড করে। রিকমেন্ডেশনের পরবর্তীতে দেখা গেছে যে যদি আপনার ফ্রুটফুল রেজাল্ট কোনো কিছু না আসে, তার পরবর্তীতে আপনি এটা সিটি স্ক্যান করতে পারবেন। সিটি স্ক্যানের পরবর্তীতে আপনি এমআরআই করতে পারবেন। এমআরআইটা আসলে কনফার্ম টেস্ট। এমআরআই রিপোর্টে পিএলআইডির প্রবলেম যেটা যেভাবে আসে সেটা সম্পর্কে আপনাদের যদি আমি একটু দেখাইতে পারি, প্রবলেমটা আসে যেটা আসলে এটা হচ্ছে এই জাস্ট আপনি দেখতেছেন এই ভার্টিব্রাগুলো পজিশন মোটামুটি ঠিক আছে তার বর্ডারটাতে। এই লাস্ট এই যে জায়গাটা যেটা দেখতেছেন এটা এই ভার্টিব্রা দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ভার্টিব্রাল ডিস্কের কথা আমরা বলতেছি, সেই ডিস্কটা আসলে স্পাইনাল কর্ডের এই জায়গাতে চাপ দিয়ে থাকে। এইখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনি যে টাইপের ফিলিংস হবে, যেটা পেন ঝিনঝি লাগার মতো অবস্থা, এই ভিডিওটাতে আপনি আরও একটু ক্লিয়ারলি দেখতে পারবেন যে আসলে কোন টাইপের প্রবলেম এখানে হচ্ছে। এটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের হচ্ছে এটা এই নিউক্লিয়াস অ্যানুলাস ফাইব্রোসাস, এটা অ্যানুলাস ফাইব্রোসাস, আর এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস বলা হয়ে থাকে। তো এই নিউক্লিয়াস পালপোসাস আসলে স্লিপটা খায় কোথায়? এই চাপটা খাওয়ার সাথে এই জায়গায় এই স্লিপটা এভাবে খাবে। আর দুটা হাড় যদি
চিন্তা করে থাকেন, এই দুইটা জয়েন্টকে বলা হচ্ছে যে ফ্যাসেট জয়েন্ট। ফ্যাসেট জয়েন্ট যখনই প্রবলেম হবে, এই যে মাউস দেখতেছেন, মাউসের এইখানে কালারটা রেড হয়ে যাচ্ছে, এই রেড কালারটা তখন এই নার্ভটা কোথা থেকে কোথা যাবে, এই কোমরের এই স্লিপটা যখন এইভাবে খাবে, খাওয়ার পরেই আপনার প্রবলেমটা অলরেডি শুরু হয়ে গেল। তো ডিয়ার্স এরপর থেকে আমরা আসি ট্রিটমেন্টে। আসলে বলতে পারেন চিকিৎসা 1 নাম্বার, অ্যাট ফার্স্ট পিএলআইডি হওয়ার সময় যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে রেস্ট নিতে হবে। হঠাৎ করে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট বা যে কোনো প্রবলেমের জন্য যখন আপনার এই পিএলআইডি বা কোমরে ব্যথার প্রবলেম হবে, অ্যাট ফার্স্ট আপনাকে রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পরে তারপরে আপনি যেটা করতে পারেন, কোমরের ব্যাক সাইডে সুন্দরভাবে আপনি হিট বা বরফ, আপনার বাসায় যে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে কিছু পানি রেখে সেই পানি, এই ঠান্ডা যে পানি, ঠান্ডা পানি তাওয়ালের ভিতরে বরফটা ধরে, অথবা আরসির বোতল যেটা আছে এই বোতলটা ধরে, মানে মেরুদণ্ডের পিছনে যেইখানে ব্যথা বুঝতেছেন সেই জায়গাতে মিনিমাম 2 থেকে 3 মিনিট করে ধরে রাখতে হবে, আবার 1 মিনিট রেস্ট দিতে হবে, আবার আপনি ধরে রাখতে পারবেন। এইগুলা আসলে হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। ফার্মাকোলজিক্যাল চিকিৎসার কথা যদি বলি আমি, এটা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসায় যেটা আরও আপনি পাবেন, যেটা হচ্ছে যে পিএলআইডি যদি প্রথম স্টেজটাতে থাকে, সেখানে আপনি ট্রাকশন দিতে পারবেন। এটা ট্রাকশনটা হচ্ছে আপনি বাসায় ম্যানুয়াল ট্রাকশনও দিতে পারেন, বা আশেপাশে কোথাও ফিজিওথেরাপি সেন্টার থাকলে সেখানে যায় আপনি ম্যানুয়াল ট্রাকশনটা দিতে পারবেন। এর পরবর্তীতে মোবিলাইজেশন এক্সারসাইজ আছে, মোবিলাইজেশন, যারা দক্ষ এই ব্যাপারে তারা ম্যানিপুলেশন অথবা মোবিলাইজেশন এক্সারসাইজটা করতে পারেন, এবং এটা করে মেরুদণ্ডের পজিশনটা অনেকটাই ভালোর দিকে চলে আসে। এরপর আপনি লাম্বার কর্সেট বা ব্যাক ব্রেস আপনি ব্যবহার করতে পারেন, যেটাতে মানে লাম্বারের স্পাইনটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বা লাম্বারের অ্যালাইনমেন্ট অথবা প্রস্তার যেটা আছে, মেরুদণ্ডের প্রস্তারটা ঠিক রাখার জন্য আপনি লাম্বার কর্সেট ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে আপনি আরও কিছু চিকিৎসা মেনটেন করতে পারেন, যেমন ইয়োগা, আইসোমেট্রিক এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো আপনি করতে পারবেন। এক্সারসাইজগুলো অবশ্যই যারা এই ব্যাপারে দক্ষ তাদের পরামর্শ অনুসারে এক্সারসাইজগুলো করা আপনার জন্য ভালো। এর সাথে সাথে আপনি যেটা করতে পারেন, ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, যেই ঔষধগুলো মূলত আপনি ডাক্তারের কাছে যেয়ে অথবা বাসায় থেকেও আপনি কোমরে ব্যথার কিছু চিকিৎসা বা ঔষধ আপনি খাইতে পারবেন। যেটা হচ্ছে 1 নম্বরে যদি বলতে যাই, সেটা হচ্ছে যে ফ্র্যাকচার অথবা পিএলআইডি বা হার্ট রিলেটেড কোনো প্রবলেমের জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে নিউট্রিশনাল খাবারটাকে বেশি খাইতে হবে। এর ভিতরে হচ্ছে যেই খাবারগুলোর ভিতরে কার্বনাইল, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, বা মানে স্পিরুলিনা বা ভিটামিন ই, অথবা এর সাথে আপনি ক্যালসিয়াম যেটা খাইতে পারবেন, বা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি, এই টাইপের খাবার। এগুলা আমাদের দেশে হয়তো ঔষধ আকারে বিক্রি হয়, কিন্তু বাইরের দেশে যেটা হয় এগুলা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আপনি ফার্স্ট যেই পেইন কিলারটার কথা চিন্তা করবেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা চয়েস, সেটা হচ্ছে ইটোডোলাক গ্রুপের। বাংলাদেশে কিছু কিছু কোম্পানিতে এটা প্যানোডিন এসআর, ইটোজেসিক এসআর, অথবা ইডোপেইন অথবা ইডোলাক, এগুলার স্ট্রেংথ হচ্ছে 300 এবং 600। যদি আপনি 600 স্ট্রেংথ এই ট্যাবলেটটা খান, তাহলে 24 ঘন্টায় আপনাকে খাইতে হবে একটা। যদি 300 পাওয়ার বা 300 এমজি ক্যাপসুলটা যদি খান, আপনাকে খাইতে হবে 2টা। এটা হচ্ছে কোমরে ব্যথা বা পিএলআইডি বা ডিস্ক বালজিংয়ের অ্যাট ফার্স্ট চয়েস মানে পেইন কিলার কথা বললাম। অ্যাসোসিয়েট পেন কিলার হিসেবে আপনি যেটা খাইতে পারেন, এটা ন্যাপ্রোক্সেন খাইতে পারেন। ন্যাপ্রোক্সেনের সাথে আপনি এসিক্লোফেনাকের, যেমন ফ্লেক্সি নামে পাওয়া যায় বাজারে, ফ্লেক্সি এসিক্লোফেনাক হিসেবে খাইতে পারবেন। ন্যাপ্রোক্সেনের কথা বললাম, ন্যাপ্রোক্সেনের বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানির নামে আছে, ন্যাপ্রোক্স আছে, ন্যাপ্রো এ আছে, হ্যাঁ, ন্যাপ্রিন নামে আছে। এই নামগুলোতে এই ওষুধগুলো আপনি খাইতে পারবেন। এটারও ডোজ বলে দেই, ডোজ হচ্ছে সকালে একটা, রাতে একটা, সকালে রাতে। এবং অবশ্যই এর সাথে আপনারা গ্যাসের ট্যাবলেট
বা যেটা অ্যান্টি আলসারেন্ট আছে ওমিপ্রাজল, এক্সোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এই টাইপের ওষুধ আপনি খেতে পারেন। সেকেন্ড অপশন যেটা, সেটাতে আসেন যদি মাসেল, আপনার বয়স যদি 40 অথবা 50 বা 50-এর অধিক হয়ে থাকে, তো ব্যাক মাসেল যে মাসেলগুলো আছে আর কি, ব্যাক মাসেলগুলোকে আমি রিল্যাক্স করার জন্য বা মাসেলের পাওয়ার বা ইন্ডিউরেন্স বাড়ানোর জন্য আপনি যেই টাইপের ট্যাবলেট খাইতে পারবেন, সচরাচর বাংলাদেশে বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মায়োল টলপেরিসন নামে একটা টলপেরিসন আছে, ইপিরিওসন আছে, অথবা হচ্ছে ব্যাকলোফেন নামে ট্যাবলেট আছে। এগুলো হচ্ছে যে মূলত টলপেরিসন 50 পাওয়ার, এটা দিনে 2টা, সকালে একটা রাতে একটা খাইতে পারবেন। ইপিরিওসন এটারও একই অবস্থা, সকালে একটা রাতে একটা খাইতে পারবেন। অথবা ব্যাকলোফেন যদি আপনি খান, ব্যাকলোফেন নামে অনেক ওষুধই আছে। এই ব্যাকলো খাইলে সকালে আপনি একটা রাতে একটা, এভাবে আপনি 7 দিন কন্টিনিউ করবেন এবং যদি প্রয়োজন হয় সেটা 1 মাস পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। এরপরে আসেন আপনার নিউরোপ্যাথিক পেন, যে নার্ভটা আসলে আপনার পায়ের কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে বা এই নার্ভটাতে যে প্রবলেম, এই প্রবলেমটা আসলে এই যে ঝিনঝি লাগা, ঝিনঝি বা ভারী অবশ অবশ যে ভাব, এই নার্ভটাকে আসলে খাবার দিতে হবে। এটা খাবার দেওয়ার জন্য মূলত নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে যেই টাইপের ড্রাগ, এইগুলাকে আসলে ইন্টারন্যাশনালি যেটাকে বলা হয় যে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ বলা হয়ে থাকে বা বলা হয়ে থাকে। এই গ্রুপের ট্যাবলেটগুলো আসলে মূলত অ্যাট ফার্স্ট আপনার চয়েস হচ্ছে সেটা হচ্ছে প্রিগাবালিন, গ্রুপের নাম প্রিগাবালিন। এটার পাওয়ার আছে 25, 50, 75, 150। তা আপনি যদি প্রথম অবস্থায় হয়ে থাকেন, আপনাকে যেটা করতে হবে, প্রিগাবালিন দিনে একটা থেকে শুরু করবেন, একটা শুধু রাতের ডোজ থেকে শুরু করবেন 24 ঘন্টায়, সেটা 50 পাওয়ারে। যদি আপনার এই ঔষধের সাথে সাথে কিছু অ্যাক্সেসের কিছু প্রবলেম থেকেই যায়, এই ট্যাবলেট খাওয়ার পর আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে ভার্টিগো, মাথা ঘুরতে পারে, ঘুম ঘুম ভাব, অবশ, হাত পায়ের অবশ ভাব, বা পায়ের মাসেল বা লেগ মাসেল ক্রাম করতে পারে, ইনভলান্টারি কন্ট্রাক্ট করতে পারে আপনার মাসেল। অবশ্যই এই সাইডগুলা আপনাকে একটু সচেতন থাকতে হবে। তারপরে আপনি আসেন ভিটামিনের দিকে যদি বলি, সেটার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে 1 নম্বরে ভিটামিন B1, B6, B12 যেটা আছে বাজারে সচরাচর বাংলাদেশে ভিটাবিয়ন এই টাইপের নাম, অথবা ট্রাইবিয়ন, ইথিবিয়ন, পলিবিয়ন নামে পাওয়া যায়। এটা আসলে ডাক্তারের পরামর্শ অনুসারেও আপনি খাইতে পারবেন, অথবা যেহেতু এগুলো ভিটামিন বা ডায়েটারি সাপ্লিমেন্ট, আপনি নিজের ইচ্ছায় নিজের মতো করেও আপনি এটা বাজার থেকে কিনে খাইতে পারবেন। এরপরে আসেন আপনার লাম্বার ভার্টিব্রাল, যেই ভার্টিব্রাতে স্লিপের কথা বলা হয়েছিল, যে 2 ভার্টিব্রার মাঝখানে যে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, সেই ডিস্কটা স্লিপ খাচ্ছে। স্লিপ খাওয়া ডিস্কটাকে আপনাকে খাবার দিতে হবে। খাবার দিতে গেলে যেটা করতে হবে, এটার জন্য 4 নম্বরে যেটা অপশন সেটা হচ্ছে যে বাজারে সচরাচর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লুকোসামাইন উইথ কন্ড্রোইটিন সালফেট, অথবা আরও আপডেট আপনি ওষুধ যদি চিন্তা করে থাকেন গ্লুকোজ অ্যামাইনের সাথে ডায়াসেরিন। এইগুলা মূলত বাজারে বাংলাদেশে যেইভাবে পাওয়া যায়, যেই ব্র্যান্ড নেম অথবা ব্র্যান্ড নেম বা কোম্পানির নেমে পাওয়া যায়, সেটা হচ্ছে 1 নম্বরে ধরতে পারেন আপনি আর্থে ম্যাক্স 1, 2 নম্বরে কোসারিন, 3 নম্বরে গ্লুস্টিন ম্যাক্স, এই টাইপের ট্যাবলেট। এটাও আসলে বাইরের দেশে যেটা করে সেটা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে, ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবেই মূলত এটাকে ব্যবহার করা হয়। আপনি এটা দিনে 2টাও খাইতে পারেন, সকালে ডোজ একটা, রাতে ডোজ একটা, অথবা আপনি শুধু একটা ট্যাবলেট দিয়ে শুরু করতে পারেন। 24 ঘন্টায় খাবেন আপনি একটা ট্যাবলেট খাবেন আপনি। এখন এই ট্যাবলেটের কিছু সাইড ইফেক্ট যেটা থাকতে পারে, যেটা বললাম যে গ্লুকোসামাইনের সাথে ডায়াসেরিনের, আপনার প্রস্রাবের রংটা, কালার অ্যাট ফার্স্ট সেটা হলুদ হয়ে যেতে পারে। যদি হলুদ হয়ে যায়, আবার আপনি কখনো মনে করবেন না যে কিডনি বা অন্য কোনো প্রবলেমের কারণে আমার হয়তো প্রস্রাবটা হলুদ হচ্ছে, আসলে সেটা না। আসলে গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট অথবা দেখা গেছে ডায়াসেরিন খাওয়ার পরে দেখা গেল যে প্রস্রাবের কালার হলুদ হইতে পারে, এই টাইপের প্রবলেম, মাসেল ক্রাম, অ্যাবডোমিনাল পেন, নাউসিয়া, ভমিটিং যেটা বলে বমি ভাব, এগুলো হতে পারে। এরপর আপনি যেটা করতে পারবেন 6 নম্বর অপশনে আপনি আসেন। 6 নম্বরে এটা হচ্ছে
আপনি নর্মাল একটা ট্যাবলেট ইউজ করতে পারেন, এটা হচ্ছে স্টেরয়েড বা কর্টিকো স্টেরয়েড ট্যাবলেট। এই ট্যাবলেটটা আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে বিভিন্ন ডোজের হয়, যেমন মিথাইল পেডনিসোলন নামে একটা মিথাইল পেডনিসোলন গ্রুপ আছে, এই গ্রুপের ট্যাবলেট আছে 2 পাওয়ার আছে, 4 আছে, 8 আছে, 16 আছে, প্লাস হচ্ছে এর বেশিও হতে পারে। আপনি ডিভাইডেড ডোজ, আপনি যদি 4 পাওয়ার চিন্তা করে থাকেন, মেথিফ্রেট বা সলুপ্রেট এই দুইটা সচরাচর আর কি মানে ফার্স্ট চয়েস ড্রাগ ইন বাংলাদেশ। তা মেথিফ্রেটটা আপনি লো ডোজে শুরু করতে পারেন, যেমন মেথিফ্রেট 4mg অথবা সলুপ্রেট 4mg সকালে খাবেন একটা, রাতে খাবেন একটা, মিনিমাম 7টা দিন আপনাকে খাইতে হবে, 7 দিনের বেশি অবশ্যই, যেহেতু এটা স্টোরেড এই জন্য এটা 7 দিনের বেশি না খাওয়াটাই ভালো। সচরাচর আপনি অ্যাভয়েড করবেন 7 দিনের জন্য। এরপরে 6 নাম্বারে যদি আপনি চিন্তা করে থাকেন যে আসলে কোন ট্যাবলেটটা আপনি খাবেন, 6 নাম্বারে আসেন আপনি ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। কারণ ক্যালসিয়ামটা হাড়ের জন্য অনেক উপকারী একটা উপাদান। 2 নম্বর হচ্ছে ভিটামিন D3 যেটাকে বলা হয়, এটা বডিতে মিনারেল অ্যাবজর্ব করতে 100% কাজ করে। তো এই ক্যালসিয়ামগুলো আপনি ন্যাচারাল যেটা ক্যালসিয়াম মার্কেটে পাওয়া যায়, এটা হচ্ছে যে আপনি অ্যাট ফার্স্ট যদি মনে করেন ভালো মানের একটা ক্যালসিয়াম খাবেন, সেটা হচ্ছে যেটা খাইতে পারেন সেটা হচ্ছে কোরাল ক্যালসিয়াম। যেমন কোরাল ক্যাল ডি আছে, ক্যালোরেট আছে, কোরা ডি আছে, অথবা ক্যালবোরেট আছে বা ক্যালবোরাল ডি আছে। এগুলাও যদি আপনার বুঝতে সমস্যা হয়, সোজা ভাষায় বলি, স্কোয়ারের একটা ক্যালবো ডি নামে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 একটা পট আছে। এটাও আপনি 2 বার খাবেন, সকালে একটা, রাতে একটা, সকালে একটা, রাতে একটা। PLID প্রবলেমের জন্য মূলত এটাকে 1 মাস কন্টিনিউ করতে বলা হয়। এভাবে 7 দিন আপনি, এর পরবর্তীতে কিছু ক্রিম আছে 8 নাম্বার পজিশনে যদি আপনি চলে যান, কিছু ক্রিম যেটা বলা হয় হালকা ক্রিম বা ওয়াইনমেন্ট বা মলম যদি বলতে পারেন, বা প্যাচ যেটাকে বলা হয়, এইগুলা আপনি আপনার এফেক্টেড জায়গা, মূলত ব্যাক মাসেল যেটা আছে ব্যাক সাইডে আপনার কোমরের উপরে যেই জায়গাটাতে বেশি পেন ফিল হয়, সেই জায়গায় আপনি এই ক্রিমগুলো ইউজ করতে পারেন সেন্সরি ফাংশনটাকে ডিপ্রেস করার জন্য, ব্যথাটাকে কমানোর জন্য। এভাবে 7টা দিন আপনি খাবেন। খাওয়ার পরে যদি আপনার কোনো টাইপের উন্নতি বা অবনতি বা ব্যথা সেই একেই থাকে বা আগের মতোই থাকে, তখন অবশ্যই একজন অর্থোপেডিক্স ডক্টর বা বোনস এবং PLID রিলেটেড যে ডক্টর আছে তাদের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে। এর মাঝে আরও কিছু প্রবলেম থেকেই যায়, যেটা হচ্ছে যে আপনার এই ব্যথার কারণে সারা রাত ঘুম আসলে অনেক কম ঘুম হইতে পারে। তাই আপনার পেইন প্লাস নিউরোপ্যাথিক পেইন, এই পেইন রিলেটেড প্রবলেমগুলো সলভ করার জন্য, প্লাস আপনার ঘুমকে ত্বরান্বিত করা বা ঘুম রাতে যেন সুস্থ মানুষ একটা যতটুকু ঘুম দরকার সেই ঘুমটুকুর জন্য আপনি নর্মাল একটা অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খাইতে পারেন। সেটা আসলে নর্মালি যেটা বলা হয় অ্যামিট্রিপটাইলিন নামে বাজারে, এটা হচ্ছে যে জেনেরিক নেমে পাওয়া যায়, অ্যামিড বা ট্রিপটিন নামে পাওয়া যায়। এটা 10 পাওয়ার 25 পাওয়ারের পাওয়া যায়। আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনি 10টাও খেতে পারেন অথবা 25টাও খেতে পারেন। এটার একটা পজিটিভ দিক আছে, এটা নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের জন্যও কাজ করবে, বা প্রস্রাবের যে ফ্রিকোয়েন্সি, রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠা, সেই চাপটা আল্লাহর রহমতে কমায় দিবে। এরপরে যদি আপনি আরও অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্টের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার কর্টিকোস্টেরয়েড ইনজেকশন আকারে পাওয়া যায়, যেটা স্টেরয়েড ইনজেকশন সোজা কথা বলতে গেলে যেটা আপনাকে স্পাইনের এই ইপিডুরাল স্পেসটাতে আপনাকে এই ইনজেকশনটা মারতে হবে। বাজারে সচরাচর যেই টাইপের ইনজেকশন পাওয়া যায় এগুলোর ভিতরে হচ্ছে ট্রাইএমসিলন এসিটোনাইট 40 mg একটা ইনজেকশন। এটা ট্রায়ালোন নামে আলফাকট বা ট্রায়ালোন, টেকনোকট, সায়ানোকট এই নামে পাওয়া যায়। কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি জাস্ট ইপিডুরাল স্পেসে এই ইনজেকশনটা মারতে পারেন। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি 60 ইয়ারের অধিক বয়সের কোনো লোক হয়ে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে যে এই ঔষধগুলো আপনি 7 দিন বা 14 দিন আপনি রেগুলার খাইতে পারেন। খাওয়ার পরবর্তী
স্টেজে অবশ্যই আপনার অনেকটাই উপকার হবে। যদি উপকার এর পরেও না আসে, তখন আপনি যেটা করবেন, হয়তো ভাববেন আমি ইন্ডিয়াতে যাব, আপনার অ্যাবিলিটি ইন্ডিয়াতে যাওয়ার মতো ওইরকম নাই, বা ভেলোরে বা চেন্নাই বা আমেরিকা সিঙ্গাপুরে যাবেন। আসলে সবার অ্যাবিলিটি বা অর্থনৈতিক ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো থাকে না, তার কারণে তারা বাইরে গিয়ে এই চিকিৎসাগুলো নিতে পারে না। তাদের জন্য একটা সুন্দর পরামর্শ, আপনারা এই ঔষধগুলো ফলো করবেন। ফলো করার পরবর্তী স্টেজে আপনারা সুন্দরভাবে একটা এমআরআই করবেন। এমআরআই রিপোর্টটা করার পরে যদি দেখেন যে আপনার পিএলআইডির 4টা স্টেজে 2টা স্টেজ পার হয়ে গেছে, 3 নম্বর 4 নম্বর স্টেজে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ সার্জনের পরামর্শ নিয়ে আপনাকে সার্জারি করে ফেলতে হবে। তবে সার্জারির কিছু সতর্কতা আছে, যেটা হচ্ছে সার্জারি করলেই যে আপনি ভালো হবেন সেটা কিন্তু না। আসলে কোমর ব্যথা বা পিএলআইডি বা লো ব্যাক পেন, সায়াটিকা, এই প্রবলেমগুলোর জন্য আপনাকে অবশ্যই অপারেশনটাকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ অপারেশন করে সাকসেস রেট বলতে গেলে 100টা পেশেন্টের অপারেশনের মাঝে বাংলাদেশে যেটা দেখা যায়, এদের 10% সাকসেস রেট আসে আর 90% আনসাকসেস হয়ে যায়। ইভেন এই অপারেশনের কারণে আপনার যে লাইফ বা 2 পা প্যারালাইসিস বা পার্মানেন্ট আপনার নার্ভ ড্যামেজ, অথবা আপনার পার্মানেন্টলি জয়েন্টের প্রবলেম, এগুলো থেকেই যাইতে পারে। এরপরে দেখা গেছে যে লাইফের কোনো একটা স্টেজে আপনার সচেতনতার অভাবে আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন। তাই দর্শকদের প্রতি আমার পরামর্শ থাকবে যে অ্যাজ এ ডক্টর হিসেবে আমি বলবো এই অপারেশনটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন। মিনিমাম আপনি 2 মাস থেকে 3 মাস অবশ্যই আপনি ওষুধ কন্টিনিউ করবেন। এর সাথে কিছু নিয়ম আছে, নিয়ম কানুনগুলোর কথা বলে দেই। সাবধানতা, যেটা কোমরটাকে বাঁকা করা যাবে না, সামনে ঝুঁকে কোনো কিছু ওঠানো যাবে না, সামনে হেলে জোতা ঠিক বা বাসাবাড়ির যে কাজগুলো করা হয় সেগুলো করা যাবে না। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। বিরত থাকার পরবর্তীতে আপনি 7 দিন 14 দিন মিনিমাম 1 মাস আপনি ওষুধ খান। আল্লাহর রহমতে যেই ঔষধগুলোর কথা আমি এর আগে বলছি, এই ঔষধগুলো আপনি যদি ফলো করেন, ইনশাআল্লাহ আপনার ব্যথাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বা কমে যাবে। কমে যাওয়ার পরবর্তীতে আপনার কিছু মেন এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনি কিছু এক্সারসাইজ শিখে নিতে পারেন, অথবা আপনার দক্ষ ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের কাছ থেকেও আপনি এই পরামর্শটা নিতে পারেন, অথবা সহজ সিস্টেম পিএলআইডি লিখে ইউটিউবের ভিতরে যাবেন। আপনি যাওয়ার পরে আপনি অনেক টাইপের ভিডিওই আছে, যে ভিডিওগুলো ইউটিউবে সুন্দরভাবে আপলোড করা আছে, সেই ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন। এটা কিসের জন্য করবেন, সেটা হচ্ছে মাসেল স্ট্রেংথ, মাসেলের পাওয়ার বাড়ানোর জন্য, নার্ভটাকে সচল রাখার জন্য, আপনার দৈনন্দিন লাইফ লিড করার জন্য এই কাজগুলো করতে পারেন। যদি চেয়ার হয়ে থাকে, আপনার কাজ যদি অফিসিয়াল কোনো কাজ হয়ে থাকে, একাধারে আপনি চেয়ারে বসে আধা ঘন্টা বা তার বেশি সময় কখনোই কাজ করবেন না। আধা ঘন্টা বিরতি, আধা ঘন্টা কাজ করার পরে আপনি একটু উঠে এদিক ওইদিক একটু হাঁটাহাঁটি বা শরীরটাকে একটু রিল্যাক্স করে নেবেন। রিল্যাক্স করে নেওয়ার পরে আপনি আবার কাজে আপনি মনোযোগ দিতে পারেন। আশা করি এই সিস্টেমগুলো অবলম্বন করার মাধ্যমে ম্যাক্সিমাম রোগী আসলে ভালো হয়ে যায়। যদি আপনারা একটু লাইফ স্টাইলটাকে একটু সিস্টেমে নিয়ে আসেন, সিস্টেমে নিয়ে আসলেও এই কোমরের ব্যথা বা পিএলআইডির প্রবলেম বা এই রিলেটেড প্রবলেমগুলো আপনি অনেকটাই দূর করতে পারবেন। অনেকটাই আপনার কাছ থেকে আপনি এটাকে রিমুভ করে আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন। এর সাথে সাথে আপনি আরও যেটা করতে পারবেন, থাই মাসেলের পাওয়ার অথবা ব্যাক মাসেলের পাওয়ারের জন্য আপনি জিমনেশিয়াম যেটা আছে, জিমনেশিয়ামে যাইতে পারেন। জিমে যাওয়ার পরে আপনার মাসেল পাওয়ার বাড়ানোর জন্য যেই টাইপের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা লাগে বা যেই টাইপের এক্সারসাইজ করা লাগে, তেনারা অবশ্যই সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে। ব্যাক মাসেলে পাওয়ার নিয়ে আসার জন্য আপনি এই সিস্টেমগুলো করবেন। আপনার এই টোটাল ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনার নেয়ার কাছের যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। আর আপনি আরও ডিটেলস যদি জানতে চান, সেটাও বলে দেই। এটা ডিটেলস জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে rxharun.com, আমার যে ওয়েবসাইট আছে একটা, সেই ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে www.rxharun.com। আবারও বলছি দর্শক, www.rxharun.com লিখে এটার ভিতরে এন্টার করার পরে, অথবা গুগলের যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্সে পিএলআইডি লিখে
আপনি সোজা আরেক হারুন লিখে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে আমার এই ট্রিটমেন্ট দেওয়ার যেটা আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, সেই শেয়ারের অংশটুকু আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন আমার ওয়েবসাইট ভিজিট করে। তো থ্যাংক ইউ ডক্টর ভিউয়ার্স, আপনারা আশা করি আপনাদের আজকের যে ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই আমারও একটু ভালো লাগার বিষয় আমার মাঝে কাজ করবে এবং নিজেকে আমি ধন্য মনে করব। যারা পিএলআইডির প্রবলেম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বা চলতেছেন বা চিকিৎসা করে হতাশ, তারা যদি এই ভিডিওর মাধ্যমে একটু উপকার হয়ে থাকে, তা আজকে আমার এই ভিডিও তৈরি করাটা অনেকটাই সার্থক হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।